2 দিন পর পর ভাত খাইতাম আমরা। কি বলেন? মার গালে ভাতে সেটা নিয়ে এসে আমাদের দিত। মানুষ এত নির্যাতন করে, এত খারাপ খারাপ কথা বলে। আমার একটা শক্তিশালী একটা মানুষের প্রয়োজন আছে। এত খারাপ লাগছে, মানে গোটা মাথা, মানে মাথা থেকে মগজ বের হয়ে মানুষ হাত দিয়ে কুড়ে চলে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি ভিডিওগুলো শেয়ার করতে হবে। এই শেয়ারের কথা অনেক বেশি বলেছি, কিন্তু ইদানিং শেয়ার একেবারেই কমে গেছে। এবং লাস্টলি বেশ কিছুদিন আমি বলবো, যখন আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন এই সময়টিতে নতুন একটি সরকার এসেছে বাংলাদেশে। আপনারা জানেন আমরা সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলছি। এই আন্দোলন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 2 দিন হলো শপথ গ্রহণ করেছে। এই রকম সময় আমরা এই ভিডিওটি ধারণ করছি। এবং এই রকম একটি সময়ে বাংলাদেশের মানুষ শুধুমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রকেন্দ্রিক বা রাজনৈতিক অবস্থা এবং রাষ্ট্রের পরিবর্তিত অবস্থা কি নিয়ে চলছে, ছাত্র আন্দোলন এবং ছাত্ররা কি করছে, উপদেষ্টা মণ্ডলী কি করছেন, দেশের অবস্থা কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো ছাড়া আমার মনে হয় না তাদের আর অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে। নইলে আমাদের আপন ঠিকানা বলেন, অন্যান্য কন্টেন্ট বলেন, সেগুলোর ভিউজ ড্রাস্টিক্যালি ফল। এবং এই ভিউজটা শুধুমাত্র আমাদের না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরও কিন্তু একই অবস্থা। তো আসলে মানুষ সবাই অনেক অনেক বেশি দেখতে চাচ্ছে দেশের পরিস্থিতি কোন দিকে যায়। মানুষ সে বিষয়গুলো নিয়ে অনেক বেশি উৎকণ্ঠার মধ্যে রয়েছে। মানুষ পরিবর্তিত পরিস্থিতির মধ্যে অনেক বেশি আশাবাদী, সেই বিষয়গুলো নিয়ে দেখতে চাইছে। সেখানে আসলে এই পুরনো বিষয়গুলো নতুন করে আবার তাদের মনে জায়গা করে নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ একটা কথা সবসময় বলেছি আমরা, আমাদের এই কাজ একটি মানবিক কাজ। কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে এসেও এটা অত্যন্ত মানবিক একটি কাজ। তো সেই কাজ থেকে আমাদের চেষ্টার যেন কোনো কমতি না থাকে। এবং শেয়ার যারা করছিলেন তাদেরকে আমি বলবো, ভাই শেয়ারে যেন কোনো কমতি না হয়। চলেন কে রয়েছে আমার সঙ্গে একটু জানি। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম কি? নাসরিন। নাসরিন। জি। নাসরিনের বয়স কত? আনুমানিক 30। 30 আপনার দেখে মনে হচ্ছে না, হতেও পারে। কত বছর বয়সে হারিয়ে গিয়েছেন? এই 11 বছর হবে। 10-11। তো সব মনে থাকার কথা আপনার। যখন আমি কাজে আসছি তখন আমার বয়স 9 বছর ছিল। কোন একটা বাজারের নাম মনে আছে আপনার? হ্যাঁ। বাজারের নামটা? বাজারে রওনাতের বাজার। রওনাতের বাজার। হ্যাঁ। আচ্ছা, কোন জেলা, কোন কোনো কিছু মনে নেই। মায়ের নাম কি ছিল? শাহনারা। শাহনারা। বাবার নাম? সিরাজুল্লাহ। সিরাজুল্লাহ। মারা গিয়েছেন উনি? হ্যাঁ, মারা গেছে। আর সৎ ভাই? সৎ ভাই বেঁচে আছে। নামগুলো বলেন একটু। একটার নাম মনে আছে, আর 2 ভাইস্তার নাম মনে আছে। একজনের নাম জামাল আর 2 ভাইস্তার নাম রিপন আর শিপন। সুমন, হাবিবুল্লাহ কারা? এরা আমার ভাই। আপন ভাই? হ্যাঁ, এরা আমার আপন ভাই। আর জামাল আমার সৎ ভাই বড়। সুমন, হাবিব এবং দুলাল, আর জামাল হচ্ছে আপনার সৎ ভাই। বোনের নাম মনে আছে? হ্যাঁ। বলেন তো। শেফালি, হাসিনা, তন্নি। বগুড়া আপনার বর্তমান অবস্থান? হ্যাঁ। আপনি আসছেন কোথা থেকে? আমি তো ঢাকাতেই আছিলাম। এখন ঢাকাতেই আছেন এই মুহূর্তে? না, এখন ঢাকাতে নাই। এখন আমি বর্তমানে আমার নিজের ইয়াতে আছি। কোথায়, কোন জেলাতে? বগুড়া। যান চলাচল করতেছে? হ্যাঁ, করতেছে। খুব কষ্ট হয়েছে আমার আসতে। আমি তো একা আসছি, আমার স্বামী তো গাড়িতে আসছে। উনি চিটাগাং থেকে আগে আসছে, আমি এখান থেকে আসছি। ও, রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাটে মানে আমাদের ওখানে অতটা ওইভাবে আসে না, যানজট নাই। এখানে একটু ছাত্ররা একটু চেক করতেছে, এই জন্যই তাড়াতাড়ি আসতে পারছি। জি, ছাত্ররা রাস্তায় আছে আজকের এই দিনে, যখন আমি রেকর্ড করছি। 10ই আগস্টের কথা বলছি আমি, 2024। নাসরিন, বলেন আমাকে গল্পটা বলেন তো, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, কিভাবে কি ঘটলো? ছোটবেলা আমার বাবা যখন মারা যায়, তখন আমার একটা বোনের বাবা বাচ্চা থাকতে বিয়ে, তারিখ সবকিছু রেডি হয়ে গেছে। তো বাবা মারা যাওয়ার পর অভাব, সংসার খুব অভাব। ভাই বোনেরা অনেকগুলো, খাইতে দিতে পারে না মা। মানে এতটাই কষ্ট যে 2 দিন পর পর ভাত খাইতাম আমরা। কি বলেন? এই 2 দিন তাহলে কি খাইতেন? আগের যুগের যেরকম মানে ভাতের, অন্যজনের ধরেন বড় লোকেরা যে পানি মার গালে ভাতে সেটা লিয়ে এসে আমার মাও লিয়ে এসে আমাদের বোনগর দিত ভাতের মার। হ্যাঁ, এটা লিয়ে এসে যাই পাইতো দিত। দিনের বেতে হয়তো একদিন পর ভাত খাইতাম। ও রাতে হয়তো মাও বলতেছে যে ভাত আনবো, তাই সব ভাই বোন ঘুম আসতাম। সকালে যখন ক্ষুধা লাগতো, যার মনে যাই ক্ষুধার কথা মনেই হতো না, খেলাইতে চলে যেতাম। পরে যখন দুপুরে আবার কান্নাকাটি শুরু করে দেই, মা হয়তো কারো থেকে একটু লিয়ে আসে, রান্না করে, তাও কোথা থেকে শাক লতা পাতা চাইলে এসে দেয়। ভাইয়েরা তো যার মনে তার সৎ ভাইয়েরা বিয়ে করে ফেলতেছে, তখন তো বর্তমানে আমার তার দেখবে না। নিজের ভাইয়েরা ভিতরে একজন আমাকে সেই ভালোবাসতো, তার নাম এখানে লেখা আছে আমার দুলাল। হ্যাঁ, সে ভালোবাসতাম। বর্তমানে সবাই না ভালোবাসলো, আমাকে বেশি ভালোবাসতো আমার ভাই। তাইও বিয়ে করছিল।
আমি থাকতে ছাইড়া দিছে। আমার অভাবের জন্য করে ঢাকায় আমার মা আর আমার সৎ ভাই একজনের সাথে সই করছিল কাজের জন্য, যে আমার এলাকারই হবে, তারা আবার আমাকে নিয়ে গেছে ঢাকা, রাতে নিয়ে গেছে। আমি তো বুঝিনি সকন যে রাস্তাঘাট সকন কি অবস্থায়, যে আমি যৌবনে দিয়ে আসছি না কোন রাস্তা দিয়ে আসছি অতটা ছোট খেয়াল করিনি। পরে বর্তমানে ওখানে থুয়ে আসছে, মাও আসে মাঝে মধ্যে আসে, আসে রাত্রে মাসান্তর আসে, এসে টাকা নিয়ে যায়। মানে আমি যখন ঘুমে আসি সকল মা এক নজর খালি দেখি, তারপর মনে করি যে আমার আম্মু ওখানে থাকবে, হয়তো আমার পাশে থাকবে। সকালে উঠে দেখি তারা নেই, চলে গেছে। সকল কান্নাকাটি করেও আর লাভ নেই, ওখানে থাকা লাগে। ওরকম করে নিম্ন 2 বছর থাকলাম। আর যে বাসা দিয়ে গেছে ওই বাসাতে হ্যাঁ বাবা মা কেউ আসেনি দেখার জন্য? হ্যাঁ, মাসে মধ্যে আসতো, মাসে মাসে। আমার ভাই যে বাসের হেল্পার, তাই আসতো, ওই সাথে আমার মা ওকলি আসতো, এসে এসে। কোন ভাই ছিল আপনার বাসার? সৎ ভাই জামাল। হ্যাঁ আচ্ছা। তা মাঝে মধ্যে আসতো, আসে তারা আমার দেখে যাইতো, বেতন লিয়ে যাইতো। আমার বোনের অন্তত যেটা ডিবিএনের টাকা সেটা পূরণ হচ্ছে একটু একটু করে। কিসের টাকা? ডিবিএনের। ডিমান্ডের কি জিনিস? মানে মানে আমরা বাংলাদেশের ডিমান্ড। হ্যাঁ ডিমান্ড, ডিমান্ডের টাকা, যৌতুক। হ্যাঁ যৌতুক। ওকে। মানে আমরা ওই বগুড়ার ভাষা তো বলতেছি। আপনি বগুড়ার ভাষা বলেন, আমিও তো বগুড়ার, আমি বুঝি আপনার ভাষা। ঠিক আছে, এটাকে ডিমান্ড বলে। আমার কথা এটা টান টান আসে। আমি না, আপনি টান দিয়ে বলেন, কোনো সময় ভালো লাগতেছে যে বগুড়ার, অনেকদিন পরে বগুড়ার কাপড়ে পাইছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 1 বছর পর আমার বোনও আসছে, মানে মেজ বোন, যার নাম শেফালি। মানে বিষয়টা হচ্ছে ওর যে বোনকে বিয়ে দেওয়া হয়েছে, সেই বোনের যৌতুকের টাকা ও আরেক বাসায় কাজ করে যেটা দিত, সেখান থেকে ওর বোনের ওই ডিমান্ডের টাকা, যৌতুক আমাদের এলাকায় বলে ডিমান্ড, ছেলের ডিমান্ড আছে, এটাকে বলে ডিমান্ড। কিছুদিন পর আমার বোন আসে, মেজ বোন শেফালি। এই বাসাতেই দেয়? হ্যাঁ, একই বাসাতেই আচ্ছা। আসছে। কিন্তু আমার মালিকটা ভালো আছিল না, খুব মারধর করতো আমাকে, তো মারধর করতে করতে। কিন্তু আমার বোন কিছু পারে না, প্রথম নতুন মানুষ আছে, কামের একটু ভুল পাইলে ধরে, বড় সেনা মানুষ ধরে তাকে মারে, ধরে ছেলে মানুষ ধরে মারে আমাকে। আমি ছোট মানুষ হিসেবে আমি বুঝতাম, খারাপ লাগতো আমাকে যে ছেলে মানুষ ধরে কেন মারবে। যুবতী একটা মেয়ে মানুষকে যদি একটা ছেলে মানুষ ধরে মারে, আমি দেখতে খারাপ লাগে, দৃষ্টিকটু। বুঝি না হিসেবেও আমার খুব খারাপ লাগতো। তা আমি আমার মালিককে বলছি আমার বোন চলে যাচ্ছে, রাস্তাঘাট হেরে ফেলে দিলে সকল আরেক সমস্যা, মানে ওই তো কিছু চেনে না। সেটা আমি বলছি ওকে, দেখছি আমি যে ওই নিচে চলে যাচ্ছে। তা আমি আবার মালিককে ডাকলাম, মালিকের আবার খুঁজে লিয়ে আসছে, লিয়ে আসা সেই পিটন দিছে। আমি কি আগে আমাকে পিটন দিছে, সেই আমাকেও মারছে, ওকে মারছে। তার বর্তমানে আমি বলছি দেখেন আপনাকে পা ধরছে, আমার বাবা মা খবর দেন, ওকে এসে লিয়ে যাক, করবে না কাজ, ওগুলো ভালো লাগিচ্ছে না, একটু ভুল হলে মারধর করে। পরে ওকে দিয়ে পাঠাইছে। বাড়ি কই ছিল ওই সময়টাতে? আমাদের বাড়ি ওই বাড়ির নামটাই তো জানি না, আমি জেলা নামটা ভুলে গেছি। তারপরে ওই চলে গেল। হ্যাঁ, ওই চলে যাওয়ার 2-1 মাস পরই আমাকে বলছিল যে 50 টাকা দিচ্ছি, তুমি বাইরে যায় এই জিনিসটা নিয়ে আসো। কেমনে আসছিলেন এখানে ঢাকাতে, মনে আছে? কিভাবে আসছিলেন? বাসে করে? হ্যাঁ, যখন বাসে করে ওই মহিলার সাথে আসছি, যারা আমাকে নিয়ে। কতক্ষণ লাগছিল বাসে আসতে? সেটা আমি এত খেয়াল নাই, ছোট মানুষ তো ঘুমাই গেছিলেন। হ্যাঁ, তারপরে কি হলো বলেন? হ্যাঁ, বোন চলে যাওয়ার পর আমি তো ওই বাজার করতে দিছিল, বাজার করে দেওয়ার পর আমি ওই বের হয়ে বাজার করে নিয়ে আসতেছি। কিন্তু আমার রাতে বাজার করছি তো, মানে আমার আর বাসার আর স্মৃতিটা মনে করতেছে না, মানে আমি ওটি গোল চক্কর খাচ্ছি, মানে চিনতে পারতেছি না আর জায়গাটা। না চেনার কারণে আমি ওই যে একদিন আমার মালিক কারণ বাজারে বাজার করতে আসছিল, সেটা আমার তো একদিন মনে আছে। তো অতটা আমার খেয়ালও নাই, তো আমিও হাঁটতে হাঁটতে কোনো ওই বাজার যে পৌঁছে গেছি, মানে ও এক ধরনের কানতেওছি, আবার চলেও যাচ্ছি। যাওয়ার পর আমি ওখানে কানতে কানতে চলে যাওয়ার পর নিম্নে 1 মাস ওখানে আসছিলাম বাচ্চাদের সাথে। থাকার পর ওখানে একটা মহিলা বলছে, তুমি কি বাসার কাজ জানো? আমি বলছি হ্যাঁ জানি। কোচে চলো তোমাকে দিব এক বাসা। তো দিছে, দেওয়ার পর ওই মহিলা আমার টাকা খাইতো, লিয়ে যায় মা পরিচয় দিয়ে ওই মহিলা আমার খাইতো। যখন দেখছে আমি একটু একটু করে বড় হয়ে যাচ্ছি, তখন আমাকে বলছে আমি বাসা পাল্টাবো, তুমি এখন কোথায় যাবো যাও, তোমাকে তো আমি চিনি না, যাই তোমার টাকা দিয়ে লিয়ে যাচ্ছিল, তাই তো তার পরিচয় আমরা পাচ্ছি না। বর্তমানে ওখানে 2 বছর থাকলাম, কারো বাসাতে 1 বছর, উনকা বর্তমানে আবার 1 বাসাত পড়ছি, 2 বছর থাকছি সেখানেও তারা আমাকে তারাই দিছে। সেখানে বয়স এখন আমার হচ্ছে 12 বছর ফুল। যখন আবার কানতে 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 এক নৌবাহিনী চাকরি করে তারা 2 ভাই, সেখানে এক বস্তি তুঙ্কা কানতে কানতে যাইয়ে এক দোকানে যে বসে আছি, রাতের বাজে তখন 11টা-12টা বাজবে, মানে এখন সব দোকান বন্ধ করে দিচ্ছে। এই 10-11 বছর বয়সে? হ্যাঁ, সব দোকান বন্ধ করে দিছে। আমি কানতেছি না, আমার চোখ দিয়ে এমনি এমনি পানি বার হচ্ছে, মানে আমি কোথায় যাব। তখন আমি এক দোকানে, মুদিখানার দোকানে বসে আছিলাম। দোকানে ওখানে ওই মহিলা দোকান কেবলই বন্ধ করতেছে। তো বলতেছে কেমন না তোমার বাড়ি কোথায়? আমি বলছি এই বিদ্যান্ত। যখন আমি বললাম কথাগুলো শেয়ার করলাম মানুষের কাছে, তো বলতেছে চলো তোমাকে আমার বাসায় নিয়ে যায়, আজকের মনে হয় আমার বাসায় থাকো, আমার ছেলে মেয়েরাও আছে। রাত্রে ওরকম নিয়ে গেল, খাওয়াইলো, গোসল টোসল করাইলো।
কাপড় চোপড় দিল ওদেরই। রাত্রে অনেক গল্প করলাম, হুম যে বললো যে তুমি কি কোনো কাজ পারো? আমি বলছি হ্যাঁ, আমি তো এরকমই কাজ করে আইলাম, আমাকে এরকম করে তাড়িয়ে দিছে। তো করছে তারা দুই ভাই নৌবাহিনী চাকরি করে, তুমি কি ওখানে কাজ করবা? আমি বলছি ভালো হলে করবো, যদি আমাকে না তাড়িয়ে দেয়, জি আমার বেতন যেন কেউ না খায়, আমার টাকা যেন আমার কাছেই থাকে। তো হ্যাঁ, ওখানে গেলাম। তার ভিতরেও আবার দুইজনের মধ্যে একটা বিতর্ক বাজলো। আমার যাই খালাম্মা করে বলতাম, মা খালাম্মা বলতাম, তাই জি। বললো যে তাই আমাকে লিয়ে আসবে। তার ভাই বলতেছে তাই লিয়ে আসবে না, ছোট ভাই, মানে ওখানে আমাকে তুলবে। আমার খালু আবার নৌবাহিনী চাকরি করতে, তো রিটার্ন দুইজনের মধ্যে তর্ক হচ্ছে। তকরা মানে ওই এক ধরনের কথা বলতেছে। উনি বলতেছে আমি আমার কাছে থাকবি, উনি করছে আমার কাছে থাকবে। হুম তো খালাম্মা বলতেছে যে সেনা বেটি চলে গেছে যুবতী, এখন তো থোয়া যাবে না। মানে যখন আমার বয়স ফুল 13 বছর, হুম যখন আমি ঢাকা থেকে বগুড়া আসছি, আমি ওখান থেকে রাগ করে চলে গেছি। একটু আমার রাগ বেশি, আমাকে একটু মারধর করলে, কেউ কিছু করলে আমার রাগ বেশি, আমি চলে গেছি ওখান থেকে। 5-6 মাস আমি আসিলাম না। আমার যে হিসাবে আমি চলে গেছি, তাও আমি যে বাসাত গেছি সে বাসাতেই যাই যে আমার খালাম্মা দেখে আসতো, মানে আচ্ছা সে ভালোবাসতো আমার। আচ্ছা নিজের মায়ের থেকে এত ভালোবাসতো, এখনো তার কথা বলতে পারি না আমি। সেখানে যাইও আমি থাকতে পারলাম না। এমন একটা জিনিস চোখে পড়লো যে আমার একটা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই বাসা থেকেও আমি পলে আসছি, ওকে আসে ওই বাসাতেই উঠছি, খালাম্মার বাসাত। যখন আমার বয়স মানে চোখ দিতে ধরলো যে আমি এখন বড় হয়ে গেছি, ছেলেদের নজর খারাপ হচ্ছে, তখন ওই এক প্রতিবন্ধীর সাথে আমাকে বিয়ে দিছে তার মা। প্রতিবন্ধী? জি, মানে বোবা, কথা বলতে পারে না। আচ্ছা, বোবা, কথা বলতে পারে না। তার সাথে সংসার করলাম আমি 13 বছর। বুঝতেন আপনি ওর কথাগুলো কি চাচ্ছে? হ্যাঁ, আমি খুব আর কথা খুব বুঝি। কিভাবে বুঝতেন? খাওয়া পড়া মানে ইশারায় বলতাম। প্রথম দিকে সমস্যা হতো না? প্রথম থেকে মানে আমার শাশুড়ি যে আসিল না, তাই ওগুলা বলতো। তো আপনি সবকিছু বুঝতেন? ওর হ্যাঁ, কখনোই খুব বুঝতাম। আমি জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, যারা নাকি এই আপনি তো বলছেন যে বোবা মানে কথা বলতে, এরা নাকি একটু রাগী হয়। খুব রাগে, মানে কি মানুষের কথা এসে ধরে আমাকে পিটতো, সে মারতো আমার। আচ্ছা, কয় বাচ্চা ছিল ওখানে আপনার সংসারে? 3 বাচ্চা। 3টা ছেলে মেয়ে? হ্যাঁ। কত বছরের সংসার? 13 বছর। তারপর কি হলো? 13 বছর তারপর আমি ওই পারিবারিক অশান্তির জন্য করে ওকে আমি ছেড়ে দিছি। বাচ্চা কাচ্চা কই? বাচ্চা 2টা, একটা মাদ্রাসাত আছে আর একটা আমি প্রবাসে আছিলাম। ওকে ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছেন? না, ওকে ছেড়ে দিয়ে আমি যার সাথে আমার মিছা কথা বলবো না, এখানে লাইকে ইয়ে হচ্ছে, হ্যাঁ, আমার একজনের সাথে রিলেশন আছিল। মানে রিলেশন ও থাকা অবস্থাতেই? হ্যাঁ। তো এটা কি পরবর্তীতে আপনার হাজবেন্ড জেনে গেছে বিষয়টা? কেউ জানে না ওগুলা, ওরা মানে ওগুলা বুঝতেই না। ওকে বোবা মানুষ না, ওগুলা বোঝে না। চলে আসার পর এই স্বামীর সাথে তো আমার রিলেশন। হ্যাঁ তাই আমি বলছি দেখো আমার কোথাও থাকার জায়গা নেই, বের হয়ে আসার পর কোথাও থাকার জায়গা নেই, কেউ বাসা ভাড়া দিতেও চায় না আমার। তো বলছি দেখো আমি তো বিদেশ যাব, আমার সবকিছু হয়ে গেছে, টেলিং দেওয়া হয়ে গেছে, 1 মাসের টেলিংও দিছি, বিয়ে করো আমাকে, তুমি বিয়ে করো দরকার হলে, হুম বিয়ে করে থুয়ে যাও। উনি করছে না তুমি আসলে তোমাকে বিয়ে করো। আমি করছি না, তুমি এখনই বিয়ে করো, কারণ আমার থাকার জায়গা নাই, আমি কার উপর বিশেষ করে টাকাটা দিয়ে বাড়াবো যে আমার 3 বাচ্চা দেখার জন্য করে আমি বিয়ে ওর সাথে আমি হোক, তার বয়সের সাথে আমি কিছু যায় আসে না। আমার কথা হলো যে আমার 3 বাচ্চা দেখবে। ওর বয়স বেশি ছিল না? হ্যাঁ, মানে মিথ্যা কথা বলবো না, এখানে আমার স্বামীর আরেকটা ওয়াইফ আছে, আমি জানি শুনে তার সাথে তার ব্যবহার আচার আচরণ, তাই আমাকে বোঝে, তাই আমার সবকিছু শেয়ারে বোঝে, আমি কখন কি ভালো লাগে না লাগে সব আমি তাই বোঝে, আমার ছেলেদের বাচ্চাদের সব বোঝে। এই জন্য তাকে আমাকে ভালো লাগছে দেখে তাকে বিয়ের প্রস্তাব দিছি। তাই বিয়ে করতে চাইনি আমি, জোর করে দেখতে গেলে আমারই জোরেই তাই বিয়ে করছে। ওকে। এখন বর্তমানে আমাদের তো বিয়ে হয়েছে 3 বছরই হচ্ছে। 3 বছর? হ্যাঁ হয়েছে। এখন এই ঘরে আপনার একটা বাচ্চা হয় না, এর পক্ষে কোনো বাচ্চা নাই আমার। তাহলে আগের ঘরেরই একজন বাচ্চা মারা গেছে? আগের পক্ষের মানে কি আমি এই এর সাথে বিয়ে হয়ে আমি প্রবাসে চলে গেছি 4 মাসের। ওকে। বাচ্চা ওখান থেকে চলে গেছে, আমার আসার সময় হয়ে গেছে। আর কুরবানির এই 15-16 দিন 20 দিনের লাখান আছে বাকি আসার জন্য। আমার বাচ্চা হোটেলে কাজ করতো, বাচ্চা রাতে ডিউটি করেছে, রাতে ডিউটি পড়ছে, রাতে ডিউটি করে আসতেছে, সারাদিন কিছু খায়নি। যাই সকালবেলা 9টার সময় যাই ওরকম খায় শুইছে, এতে হোটেল থেকে খাইয়ে শুইছে। শোয়ার পর ওই সময় হয়ে গেছে, তো বন্ধু বলতেছে যে আসো কাজে যাই। তো বন্ধু আগে হোটেলে এসে বসে আছে, চল আমার বাচ্চা আবার ওখানে যাচ্ছে, বন্ধুর বাড়ি যাতেই ওই বড় বড় ওই আইল্যান্ডগুলো নাই, ওই আইল্যান্ড ওপারে পার হইতেই বাচ্চাটা আমার গাড়ি একবার ডুলে লিয়েছে চলে গেছে। আমার মানে খুব খারাপ লাগে, বাচ্চাটা এত খারাপ লাগছে, মানে গোটা মাথা, মানে মাথা থেকে মগজ বের হয়ে মানুষ হাত দিয়ে কুড়ে চলে গেছে। যখন আমার প্রবাসে একজন জানাইছে, তখন তো আমি ওখানে আমার খুব, আমি এত কষ্ট করছি বাচ্চার জন্য। এটা কি আপনার প্রথম বাচ্চা? হ্যাঁ, বয়স 15 বছর বয়স।
খুব কষ্ট করছি বাচ্চার জন্য। কয় ছেলে মেয়ে ছিল আপনার? 3 ছেলে মেয়ে। ওই বড় ছেলের বয়সই 15 বছর, আর মেয়ের বয়স 9 বছর, আর মেজো ছেলের বয়স 12 বছর। এরা দুজন কোথায় এখন? একজন মাদ্রাসা, আর একজন এখানে নিয়ে আসছি। আপনার সঙ্গে থাকে? বলে আসতে চাইছি আজকে, কিন্তু পারলাম না। কিন্তু বাচ্চাটা ওর বাবার কাছে থাকে না আপনার কাছে থাকে, নাকি দুজনের সাথে মিলাই ঝিলাই থাকে? বাচ্চা বাবা তো বোবা, বাবা খরচ দিতে পারে না, আমাকেই চালানো লাগে। ওই জন্যই তো সংসার ছেড়ে আসলাম, যে আমি সারা জীবন কামাই করে খিলাবো, তাহলে ওকে আমার কি প্রয়োজন আছে? যাই আমাকে দেখবি, আমার মানুষ এত নির্যাতন করে, মারামারি করে, পর্যন্ত মানুষ গাইলে যায়, এত খারাপ খারাপ কথা বলে, যে আমার পরে একটা চিন্তা ভাবনা আসলো যে আমার আসলে একটা শক্তিশালী একটা মানুষের প্রয়োজন আছে, যে আমার কথা সাপোর্টটা দিতে পারবে, যে মাথার একটা ছাদ হয়ে থাকবে, আমার কেউ কথা না বলতে পারে। এই জন্য আমি না পারতে এখন ওকে ছাড়িয়ে দিয়ে আমি এর সাথে বিয়ে বসা লাগছে। এখন এই যে হাজবেন্ডের সঙ্গে আছেন, উনি কি আছে আপনার সাথে? হ্যাঁ আছে। সংসারে আছে? ওনার প্রথম স্ত্রী জানে যে আপনি ওকে? হ্যাঁ, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথম ঠিক আছে। সবাই একটু হয়। সামাজিক এই পারিবারিক এই বিষয়গুলো যতটুকু সম্ভব আমরা নিয়ে আসার চেষ্টা করলাম এই একটা কারণে, যে ওনার ফ্যামিলি যদি পাওয়া যায়, ওনার সমস্ত অবস্থা জেনে যেন ওনার পাশে দাঁড়ায়। অনেক সময় অনেক কিছু প্রত্যাশা করে আসে, যখন পরবর্তীতে সেগুলো ডিসক্লোজ হয় তখন অনেক সম্পর্ক খারাপ হয়ে যায়। এটা যাতে না হয়, সবকিছু জেনে শুনে। আর একটা হারিয়ে যাওয়া বাচ্চা, সে তার পরিবার থাকে না, তার পাশে সাপোর্ট থাকে না, তার জীবনটা কেমন হতে পারে? সো সেই জায়গাটায় যেন বাবা মায়ের চিন্তা থাকে। আপনার নাম হচ্ছে নাসরিন। তো সীমা কি ডাকনাম নাকি আপনার? সবাই এই বাবা মা ডাকে। এই বাবা মা কি পরবর্তীতে নাম চেঞ্জ করে সীমা রাখছে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আসল নাম হচ্ছে আপনার নাসরিন। তো নাসরিন, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ কি নিজে পাইছেন, না কেউ দিয়েছে আপনাকে? না, আমি নিজেই করছি এটা। মানে প্রবাসে থাকতে আমার হাতে যখন টাচ মোবাইল আসছে, তখন থেকে আমি যখন দেখতাম আপনাদের এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো, যে আমি যদি পাইতাম, আমাকেও যদি খুঁজে দিত, অনেক কান্না করতাম। যে মানে এতটা খারাপ লাগতো, যে যখন আমি নিজে বুঝছি যে আমার পাশে আমার বাবা মা নাই, আমাকেও বাবা মায়ের বাড়ি যেতে ইচ্ছে হয়, তখন খুব কান্না করতাম। আমি যখন নিজে বুঝে উঠছি, বিয়ে শাদী হয়েছে, নিজের সন্তানের মা হয়েছি, তখন থেকে আমার ভিতরে এমন একটা বাপ মায়ের চাহিদাটা বেড়ে গেছে, যে আমিও যাব, ভাই বোনের কাছে যাব। বাবা মা না বেঁচে থাকলেও সারা জীবন তো কেউ বেঁচে থাকে না, হয়তো নিজের ভাই বোনেরা আছে, তাদের সাথেও কিছুক্ষণ সময় হলেও মনটা একটু শান্ত হবে আমার থাকলে। আপনার এই বাজারটা থেকে বাড়ি কত দূর ছিল? এই বেশিক্ষণ হবে না, ধরেন হাঁটে আসলে আধা ঘন্টা, আর রিস্কাত করে আসলে ওই 10-15 মিনিটের ভিতরে হবে। বাজারের নাম আরেকবার বলেন তো? রওনাতের বাজার। রওনাতের বাজার। বাজারের পিছনে আছে আমাদের বাসায় খাল বলে না, খাল একবারে আমার বাড়ির সাথে একটা ব্রিজ আছে। আচ্ছা, একবারে ওই ব্রিজ আর আমার বাড়ি একের খালের সাথেই রেল স্টেশন আছে। রেল স্টেশন? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে এই পাশে আগে দিয়ে রেল স্টেশন যায়, রেল যায়, আর পিছনে খাল আছে, আর মধ্যে বাজার। ওখান থেকে যত ট্রাকের মাল, ওখান থেকেই ফল ফলান্তি, খেজুর, যত ফল ওখানে। কাঁচা বাজারটা কম ওটা, ভিতরে বাইরে কাঁচা বাজার, কিন্তু ভিতরে ফল ফলান্তি। বাবা কি করতো? আমার বাবা গাছ কাটতো। সিরাজুল, উনি মৃত। জি। ওনার মায়ের নাম শাহনারা, ওনার সৎ ভাই জামাল, ওনার আপন ভাইয়ের নাম সুমন, হাবিব এবং দুলাল, বোনের নাম হাসিনা, শেফালি এবং তন্নি। এই তথ্যগুলো ওনার মনে আছে। ওনার শরীরে চিহ্ন আছে, সেটা ওনার বাবা মা জানার কথা। বাবা তো বেঁচে নাই, মা যদি বেঁচে থাকেন তাহলে এসে হয়তো বলবেন। মা জানবে এটা। তাহলে এটা বলার দরকার নাই আপনার। এই হলো বিষয়। এখন প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর যে গল্প সেটা আমরা জানলাম। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে রওনাতের বাজার এটা কোথায় আছে। হ্যাঁ, এই রওনাতের বাজারের যেই এলাকা বাংলাদেশে, সেই এলাকাতেই ওর বাড়ি। এখন রওনাতের বাজারে এমন হতে পারে 4-5টা আছে। তথ্য আদান থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এই বোনটিকে বাড়ি ফেরানোর জন্য। তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।